মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেট ঠিক করে দেয় যে আমাদের লাইফটা কেমন হবে। আমরা যেটা মাইন্ডে ভাবি সেটাই কিভাবে আমাদের কাছে ইন রিটার্ন হয়ে ফিরে আসে, সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি কয়েকটা স্টোরি শেয়ার করব। ডিফারেন্ট মাইন্ডসেট আমাদের লাইফে কিভাবে ডিফারেন্ট ইম্প্যাক্ট ফেলে সেই বিষয়ে সেই স্টোরিগুলো। হাই, আমি অন্বেষা, আমি একজন মেন্টালিস্ট এবং ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। তো আজকে আমি স্টার্ট করছি তাহলে ফার্স্ট স্টোরি দিয়ে। একজন খুব গুণী ব্যক্তি ছিলেন, তার বেদ উপনিষদ অলমোস্ট সবকিছু পড়া হয়ে গেছে। এবার তিনি ঠিক করলেন তার যে দেশে একজন খুব বড় গুরু, সেই গুরুর কাছে তিনি দীক্ষা নেবেন এবং আরো জ্ঞানের সঞ্চয় করবেন। তখন তিনি সেই গুরুর কাছে যান, গিয়ে বলেন যে গুরু, আমার অলমোস্ট সবকিছুই আমার পড়া, কিন্তু আমি আপনার থেকে আরো জ্ঞান উপার্জন করতে চাই, তাই আমি আপনার শিষ্য হতে চাই। তখন গুরু বলেন যে তুমি কি কি জানো? তিনি বললেন আমি অনেক কিছু জানি। তখন গুরু বললেন তুমি একটা কাজ করো, তুমি যা যা জানো তুমি যাও গিয়ে সবকিছু লিখে নিয়ে আমার কাছে এসো। এটা শুনে লোকটা চলে যান এবং তিনি যা যা জানেন সেগুলো সমস্ত খাতায় লিখতে থাকেন। এই করতে করতে তার 5 বছর পেরিয়ে যায়, তার সমস্ত জ্ঞান খাতায় লিখতে নিয়ে তিনি যখন গুরুর কাছে এলেন, গুরু বললেন যে তুমি এত লিখেছো, আমি তো এত পড়তেই পারবো না, তুমি একটা কাজ করো, তুমি এগুলোকে সামারাইজ করে ছোট করে লিখে নিয়ে আসো। এই বলে তিনি আবার সেই লোকটিকে পাঠিয়ে দেন। তারপর সে লোকটি আবার যান, গিয়ে তিনি যা জানেন সেটাকে আবার ছোট করে তিনি একটা জায়গায় লেখেন। সেটা লিখতেও তার লেগে যায় প্রায় 1 বছর। এবার তিনি তখন অনেক পাতা লেখা নিয়ে আবার গুরুর কাছে আসেন, এসে বলেন যে গুরু, আমি যা জানি সেটা অনেক কষ্টে আমি ছোট করে লিখে আপনার কাছে এনেছি। গুরু বললেন যে দেখো, আমার এখন বয়স হয়েছে, আমার পক্ষে এখন এত কিছু পড়া সম্ভব হবে না, তুমি একটা কাজ করো, তুমি এটাকে আরো ছোট করে লিখে নিয়ে আসো। তিনি আবার গেলেন, তিনি ওটাকে আরো যতটা সম্ভব ছোট হয় লেখার চেষ্টা করলেন। এই করতে করতে তার অলমোস্ট লেগে গেল 6 মাস। তিনি তারপর 6 মাস পর গুরুর কাছে এলেন, এসে বললেন যে আমি যতটা সম্ভব ছোট করে লিখে নিয়ে এসেছি। কিন্তু গুরু বললেন যে দেখো, আমার বয়স হয়েছে, আমি তো এখন পড়তেই পারবো না, আর তুমি কেন আমার কথা বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাইছি। তখন সেই লোকটি কিছুক্ষণ সেখানে বসেন, বসে ভাবতে থাকেন যে তার গুরু তাকে কি বোঝাতে চাইছে। তারপর তিনি বুঝতে পারেন এবং তিনি যান, একটি সাদা খালি পাতা নিয়ে আসেন, এসে বলেন যে গুরু, এবার নিশ্চয়ই আমি আপনার শিষ্য হওয়ার যোগ্য। গুরু তখন হেসে বলেন যে হ্যাঁ, তুমি এতদিনে বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চাইছি, আর এবার তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য। এটার মানে এটাই হয়, আমরা যখন কোনো কিছু শিখতে যাই আমরা তখন অনেক ভাবি আমরা যে আমাদের মাইন্ডে অনেক ইনফরমেশন আছে, অনেক নলেজ আছে সেই ব্যাপারে। তখন যখন আমরা শিখতে যাই কোনো গুরুর কাছে কিছু, তখন আমরা ঠিকমতো সেটা শিখে উঠতে পারি না। আমাদের তখন মাইন্ডসেট এটা নিয়ে যেতে হবে যে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার গুরু যা শেখাবেন সেটাই সব। এই মাইন্ডসেট নিয়ে যদি আমরা শিখতে চাই, মাইন্ডটাকে আমরা যদি পুরো এমটি করে নিয়ে শিখতে চাই, তাহলে আমরা অনেক বেটার শিখতে পারবো। নাকি আমরা যদি অলরেডি মাইন্ডে ভাবি যে আমরা অনেক কিছু জানি আর কিছুই জানতে আমরা যাচ্ছি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা 100% শিখতে পারবো না। তো চলে যাচ্ছি আমাদের সেকেন্ড গল্প থেকে। একজন ব্যবসায়ী তার পরিবারকে রেখে অন্য একটি গ্রামে যায় ব্যবসা করতে। এবার তিনি প্রায় 2 মাস পর তার গ্রামে ফিরে আসেন। এসে দূর থেকে দেখেন তার বাড়ির সামনে অনেক লোক জমায়েত হয়ে আছে আর খুব ধোঁয়া। তিনি প্রথমে বুঝতে পারেননি, তারপর তিনি কাছে গিয়ে দেখেন যে তার বাড়িটি আগুনে জ্বলছে। তখন তিনি খুব ভয় পেয়ে যান যে কি হলো আমার বাড়ি। তিনি তার বাড়িটিকে এভাবে জ্বলতে দেখে খুব ভয় পেয়ে যান এবং সেখানে জমায়েত সব লোকদের তিনি আর্তনাদ করতে থাকেন যে আমার বাড়িটাকে বাঁচানোর জন্য কিছু করুন। তখন তার বড় ছেলে আসেন, এসে বলেন যে বাবা, আপনার ভয় পাওয়ার কারণ নেই, আমি এই বাড়িটা কিছুদিন আগেই একজনকে বিক্রি করে দিয়েছি, আর এত ভালো তিনি লোক আর এতভাবে আমার থেকে বাড়িটা চাইছিলেন, আর খুব ভালো দামেও আমি পাচ্ছি বাড়িটার আগেনস্টে, তো আমি আপনার মতামতের জন্য অপেক্ষা করতে পারিনি, আমি বাড়িটা বিক্রি করে দিয়েছি। এই কথাটি শুনে লোকটি তখন অনেক নিশ্চিন্ত হলেন। তিনি ভাবলেন তাহলে তো এটা আমার বাড়িই না, এখন তাহলে এই বাড়িটা পুড়লেও আমার তেমন কোনো ক্ষতি নেই। তখন তিনি বাকি সব লোকরা যেমন দাঁড়িয়ে ওই বাড়িটা পোড়া দেখছিল, তিনি তখন দাঁড়িয়ে সেই বাড়িটাকে পুড়তে দেখেন। তার তখন আর সেই কষ্টটা হচ্ছে না যেটা আমার বাড়ি সব শেষ হয়ে যাচ্ছে। এরপর তাকে এরকম শান্ত দেখে তার মেজো ছেলে আসেন, এসে বলেন বাবা, আপনি এইভাবে শান্ত হয়ে কি করে দাঁড়িয়ে আছেন, আমাদের বাড়ি যেখানে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে।
তখন লোকটি বলেন যে না, তোমার বড় দাদা এই বাড়িটা একজনকে বিক্রি করে দিয়েছেন। তখন মেজর ছেলে বলেন যে হ্যাঁ, বড় দাদা কথা বলেছেন বিক্রি করার, কিন্তু এটা কিন্তু বিক্রি হয়নি, এখনো আমরা এটার এগেনস্টে কোনো টাকা পাইনি, তো এটা কিন্তু বিক্রি হয়নি এখনো। আর এইভাবে পুড়ে যাওয়ার পর কোনো লোকই এটাকে আর নেবে না। এটা শুনে লোকটা আবার খুব ভয় পেয়ে যায়, আবার তিনি কান্নায় ভেঙে পড়েন যে আমার বাড়ি এইভাবে পুড়ে পুরো ছাই হয়ে যাচ্ছে। তখনই তার ছোট ছেলে আসেন, এসে বলেন বাবা, আপনি ভয় পাবেন না, যেই লোকটি এই বাড়ি কিনবে বলেছিলেন আমি তার সাথে এখন দেখা করে আসছি, তিনি বলেছেন যে আমি আমার কথায় খুব পাকা, তো আমি যখন বলেছি বাড়িটা আমি কিনবো, বাড়িটাতে যাই হয়ে যাক আমি সেই টাকা দিয়ে তোমাদের বাড়িটা আমি নেবই, তো আপনি ভয় পাবেন না, এই বাড়িটা আর কোনোভাবেই আমাদের না, ওই লোকটি এটার বিনিময়ে টাকা দেবেনি, তো এই বাড়িটা এখন তার। এটা শুনে লোকটি আবার অনেকটা শান্ত হন এবং আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটা পোড়া দেখেন। তার একটু এত খারাপ লাগছে, তার এতদিনে থাকা একটা বাড়ি সেটা পুড়ে যাচ্ছে, কিন্তু সেই ভয়টা তার মধ্যে আর কাজ করছে না যে এবার তার কি হবে। এই গল্পটা থেকে আমরা কি কনক্লুশন পাচ্ছি? এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোনো জিনিস যখন নিজের ভেবে রাখি বা আমাদের কোনো নিজের জিনিস যখন কিছু যেটা হারিয়ে যায় বা তার ক্ষতি হয়, সেটা আমাদের অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। কিন্তু জিনিসটাকে যদি আমরা থার্ড পার্সন ভিউতে দেখি, মানে জিনিসটাতে আমাদের কোনো অধিকারই নেই বা জিনিসটা আমারই না, তখন কিন্তু অতটাও হয়তো ইম্প্যাক্ট আমাদের মধ্যে ফেলবে না। তো যে কোনো জিনিস আমরা যখন খুব বেশি সেটার প্রতি আমরা জড়িয়ে পড়বো, আমাদের উচিত সেখান থেকে একটু ডিট্যাচ হয়ে থার্ড পার্সন ভিউতে সে জিনিসটাকে দেখার যে অ্যাকচুয়ালি সেই জিনিসটা আমাদের লাইফে কতটা ভ্যালু ক্রিয়েট করছে বা কতটা ইম্পর্টেন্ট, তাহলে হয়তো অ্যাকচুয়াল সেই জিনিসটার প্রতি আমাদের ইমোশনটা আমরা দিতে পারবো। চলে যাচ্ছি আমরা আমাদের লাস্ট গল্পতে। একটি গ্রামে একটি মা আর ছেলে থাকতেন। ছেলেটির বাবা খুব রিসেন্ট মারা যান আর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাদের মিনিমাম ভাতটুকু খাওয়ার মতো টাকা হচ্ছিল না। তখন সেই মা তার ছেলেকে একটি তার হার বের করে দিয়ে বলেন, যাও তুমি এটা নিয়ে গিয়ে যে সোনার দোকান আছে ওখানে বিক্রি করে টাকাটা নিয়ে আসো, সেই টাকা দিয়ে আমরা কিছুদিন চালাতে পারবো। তখন সেই বাচ্চা ছেলেটি হারটা নিয়ে সোনার দোকানে যান, আর সোনার দোকানে যিনি মালিক ছিলেন তিনি খুব ভালো সৎ ব্যক্তি ছিলেন। তিনি হারটা নেন, নিয়ে বলেন যে ঠিক আছে, তুমি হার বিক্রি করে টাকা নেবে ভালো কথা, কিন্তু এখন সোনার খুব একটা ভালো দাম যাচ্ছে না, তুমি এই হারটা এখন বিক্রি করো না, তুমি একটা কাজ করো, হারটা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, আর তুমি এখন আমার দোকানে রোজ আসো, আমার সাথে কাজ করো, আমি তার বিনিময়ে তোমায় কিছু টাকা দেবো, আশা করি সেই টাকায় তুমি আর তোমার মা এখন খেয়ে বেঁচে থাকতে পারবে, তখন সোনার দাম ভালো হবে, আমি তোমাকে তখন বলবো, তখন তুমি এসে হারটা বিক্রি করো। এই বলে বাচ্চাটাকে তিনি বাড়ি পাঠিয়ে দেন, আর পরদিন থেকে বাচ্চাটা রোজ সেই লোকটার দোকানে কাজে যান, আর লোকটার থেকে সে ট্রেনিং নিয়ে নিয়ে সব সোনা বা বাকি যে আমাদের জুয়েলারি সেগুলোর ব্যাপারে তার খুব ভালো দক্ষতা চলে আসে, যে কোনটা আসল কোনটা নকল, কোনটা কতটা কি কতটা দাম পাওয়া যাবে কি, তার দক্ষতা এতটাই ভালো হয়ে যায় যে আশেপাশের সব গ্রামেও তার অনেক নাম হয়ে যায়। এই সময় লোকটি তাকে এখন বলেন যে এবার তুমি যাও, এখন যা সোনার দাম আছে তুমি ভালো দাম পাবে, তুমিও জানো, তাহলে তুমি এখন সেই সোনার হারটা নিয়ে আসো। এবার যখন সে মার কাছে বললো যে মা তুমি এখন সোনার হারটা দাও, এখন আমি এটা বিক্রি করতে পারি, তখন মা তাকে সেটা দিল। দেওয়ার পর সেই ছেলেটি দেখলো যে ওইটা আসলে কোনো সোনার হারই না, সেটা একটা নকল হার। তখন সে দোকানে সেই মালিকের কাছে গিয়ে বললেন যে এটা তো সোনার হারই না, এটা তো একটা নকল হার, তাহলে আপনি কেন সেটা আমাকে আগে বলেননি? তখন লোকটি বলল যে তুমি যখন এটা আমাকে নিয়ে এসেছিলে তোমার তখন গয়নার ব্যাপারে কোনো ধারণাই ছিল না, আমি যদি তখন তোমাকে এটা বলে দিতাম এটা নকল, আর তোমার সেই বিপদের দিনে তুমি হয়তো আমাকে ভুল বুঝতে পারতে, আশেপাশের অনেকে হয়তো তোমাকে আমার নামে আরো ভুল বোঝাতে পারতো, আমি তাই তোমাকে যোগ্য তৈরি করেছি যে এইটা বোঝার যে এটা সোনা না নকল, আর তুমি এখন নিজেই এটা পরখ করে বুঝতে পারছো যে এটা সোনার হার না এটা নকল হার। তো এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের লাইফে কোনো জিনিস আমরা নিজেরা যতক্ষণ না যাচাই করার যোগ্য হচ্ছি ততক্ষণ সেই জিনিসটার প্রতি আমাদের কোনো ডিসিশন নেওয়া ঠিক না। আমরা কোনো ব্যাপারে যত কম নলেজ থাকবে তত কিন্তু আমরা জিনিসটাতে অন্যের প্রতি যত ডিপেন্ড করব তত কিন্তু সেই জিনিসটা থেকে আমরা মিসডিরেক্ট হতে পারি। তো আমরা যে জিনিসটাই লাইফে করি সেটার ব্যাপারে খুব নলেজ গ্যাদার করে তবেই কিন্তু সেই জিনিসগুলো করা উচিত, আর যদি সেটা আমরা না করতে পারি তাহলে উল্টো দিকের লোকটাকে কিন্তু আমাদের কোনোভাবেই অন্যের কথা শুনে জাজ করা ঠিক হবে না। তো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানিও, দেখা হচ্ছে পরের ভিডিও।